নমস্কার বন্ধুরা। আচ্ছা, বাবা মা সন্তানেরকে ঠিক কতটা ভালোবাসে বলতে পারেন? এতটা ভালোবাসে যেখানে গিয়ে তারা তাদের নিজেদের সমস্ত সেরাটা, ভালোটা বলিদান দেয় শুধু সন্তানকে মানুষ করার জন্য, তাকে ভালো রাখার জন্য, তাকে মানুষ করার জন্য। আর এই সন্তানরাই যখন বড় হয়ে বাবা মাকে তাদের বোঝা বলে মনে করে, তাদের জীবনটা শুধু অবহেলা আর অত্যাচারের মধ্যে ঠেলে দেয়, তখন সেই বৃদ্ধ বাবা মার কী করুণ পরিণতি হয় একবার ভেবে দেখেছেন? এই ঘটনা নিয়েই সিনেমা সন্তান। আজ আমি এই সিনেমারই এক্সপ্লেনেশন দেব। তবে এই এক্সপ্লেনেশন শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। সিনেমার প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাডভোকেট ইন্দ্রাণীকে, যে তার কর্মক্ষেত্রে খুবই সফল। আজকে তার সাথে দেখা করতে আসেন নবীনবাবু। আজ নবীনবাবু জানান তার যে মামলাটা তিনি লড়তে চান তার ছেলে ইন্দ্রনীলের বিরুদ্ধে। এই কথা শুনে অ্যাডভোকেট ইন্দ্রাণী বলে, ছেলে কি ওনাকে ঠিকঠাক টাকা পয়সা দিচ্ছে না? এখন নবীনবাবু অ্যাডভোকেট ইন্দ্রাণীকে জানায়, শুধু ছেলের কর্তব্য কি মা বাবাকে টাকা পয়সা দেওয়া, তাদের সাথে সময় কাটানো, তাদেরকে একটু ফোন করা, সুখ দুঃখের কথা বলার কোনো কর্তব্যই কি একজন ছেলে তার মা বাবার প্রতি নেই? এখন ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নবীনবাবুর স্ত্রী মালাকে বাড়িতে সাহায্য করার জন্য কাজের মেয়ে মিনতি থাকে। এখন মিনতি যখন তার ছেলের বিষয় জিজ্ঞাসা করে, তখন মালা দেবী জানায় তার বাবু কাজের জন্য তার সাথে দেখা করতে আসতে পারছে না। পুজোর এতদিন সে না গেলেও আজ বিজয়া দশমী মাকে প্রণাম করতে সে মণ্ডপে যায়, আর সেখানে উঁচু থেকে পড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। এদিকে তার ছেলে ইন্দ্রনীল অর্থাৎ বাবুইকে আমরা দেখতে পাই যে তার বিশাল একটা ফ্ল্যাটে তার বউ এবং বাকি বন্ধুবান্ধবদের নিয়ে মদের পার্টি করছে। এখন মার এই রকম অবস্থা দেখে তার বাবা নবীনবাবু তাকে বারবার করে ফোন করতে চায়, জানাতে চায় তার বাবা যে তার মা ঠিক কতটা অসুস্থ। কিন্তু এই পার্টির মধ্যে বাবার ফোন দেখে সে মোটেই বাবার ফোনটা রিসিভ করে না। উপরন্তু তার বাবা বিষয় তার স্ত্রীর কাছে নানা আজে বাজে কথা বলতে থাকে। তার স্ত্রী জানায় তার বাবার তো কোনো কাজ নেই, তাই বিজয়াতে তারা জানি তার বাবাকে এই ফ্ল্যাটে ডেকে নিয়েই বিজয়াটা সেরে ফেলে। এইখানে বাধ্য হয়ে তার ছেলে নবীনবাবুর ফোনটা ধরে। এখন নবীনবাবু জানায় যে তার স্ত্রী অর্থাৎ ইন্দ্রনীলের মা মালা অসুস্থ। এখন দায়বদ্ধতা স্বরূপ তাদের ছেলে ইন্দ্রনীল নার্সিংহোমে তার সাথে দেখা করতে আসে। এখন নবীনবাবু জানায় তার মার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এখন ছেলে ইন্দ্রনীল জানায় কষ্টটা তো মার হচ্ছে, তাহলে মাই বলুক, তার বাবার সব বিষয়ে তো কথা বলার কি আছে। এখানে দেখতে পাই ইন্দ্রনীল তার বাবার সাথে কী রকম আচরণ করছে, কিন্তু যখন তার মা তার ছেলেকে সামনে দেখে, ছেলে মাকে জিজ্ঞেস করে তার শরীর কেমন আছে, তখন মা জানায় সে অনেকটাই ভালো আছে। এখন নবীনবাবু ছেলেকে বাইরে ডেকে নিয়ে জানায় তার মায়ের নিনের রিপ্লেসমেন্টের অপারেশন করতে হবে। তখন তার ছেলে ইন্দ্রনীল বলে, অপারেশনের কোনো দরকারই নেই, মাকে পেন কিলার দিলেই মা ভালো হয়ে যাবে, এছাড়া তাদের তো মেডিক্লেম আছেই। এইখানে নবীনবাবু জানায় তাদের মেডিক্লেমের 4 লাখ টাকা তারা আগেই মালা দেবীর গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য খরচ করে ফেলেছেন। এই কথা শুনে তার ছেলে বলে, বাবা এতগুলো টাকা একবারেই খরচ করে ফেললে, ঠিক আছে পরে বড় ডাক্তারের কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যাবে। এই বলে পাশ কাটিয়ে তার ছেলে সেখান থেকে চলে আসে। কিন্তু ছেলের এই রকম আচরণ দেখে নবীনবাবু মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর ঘটনা আবার বর্তমান কোর্টে অ্যাডভোকেট ইন্দ্রাণীর সামনে দেখানো হয়। এখন ইন্দ্রাণী দেবী জানায় ছেলে কি সত্যি সত্যি তার মার জন্য সেকেন্ড ওপিনিয়নের কোনো ব্যবস্থা করেছিল। তখন নবীনবাবু বলতে থাকে যে না, তার ছেলে সেই রকম কিছুই করেনি। আবারও আমাদের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই সেদিন ফ্ল্যাটে মদের বোতল হাতে নিয়ে ছেলে ইন্দ্রনীল তার স্ত্রী লীনাকে বলে তার বাবা তার কাছে মায়ের অপারেশনের নাম করে টাকা চাইতে এসেছিল, কিন্তু সে বাবাকে কোনো মুখই খুলতে দেয়নি। এখন লীনা বলে যে সামনের মাসেই তাদের ব্যাংকক যাওয়ার কথা আছে, সে ভুলে যায়নি তো। এখন ইন্দ্রনীল জানায় না না, সে পরের দিনই তার স্ত্রী বউকে নিয়ে শপিং শুরু করে দেবে। এদিকে মালা দেবী অসুস্থ থাকাতে তাদের পরিবারের কিছু লোক তাদের সাথে দেখা করতে আসে। এখানে তার
ভাইয়ের ছেলে জানায় যে সে বিদেশে যেতে চায় না পড়াশোনার জন্য, কারণ তার মনে হয় সে বিদেশে গেলে তার মা বাবার প্রতি যে কর্তব্য সেটা সে করতে পারবে না। এখানে নবীনবাবু তাই উৎসাহ দিয়ে বলে সে বিদেশে গেলেও বদলাবে না, কারণ তার মনে যে ভালো মানসিকতাটা আছে মা বাবার সেবা যত্ন করার, সেটা কোনো দিনই কোনো জায়গায় গেলেই বদলাবে না। এইখানে আমরা দেখতে পাই নবীনবাবু কীভাবে ছোটদেরকে নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন, যেটা তিনি নিজের ছেলের ক্ষেত্রে করেছিলেন, পরিবারের বাকি ছোটদের ক্ষেত্রেও তিনি ঠিক সেই ভূমিকাই নিয়ে থাকেন। এই কথা শোনার পর সেই ছেলেরই ঠিক করে সে বিদেশে পড়তে যাবে। এখন নবীনবাবু তার স্ত্রীর অপারেশনের জন্য তার স্ত্রীর কিছু গয়না বিক্রি করতে গেলে স্বর্ণকার জানায় সেই গয়নাগুলো যেহেতু প্রচুর পুরনো দিনের, সেগুলো বিক্রি করে তিনি টাকা বেশি পাবেন না। এদিকে আমরা দেখতে পাই তাদের ছেলে ইন্দ্রনীলের ছেলে অর্থাৎ বাবলুর আজকে জন্মদিন। সেই উপলক্ষে মালাদেবী অসুস্থতার শরীর নিয়েও মন্দিরে পুজো দিতে গেছে, আর সেই পুজোর ফুল তিনি যখন নাতির কপালে ছুঁয়ে দেবেন বলে ফোনে একবার তাকে দেখাতে বলে, কিন্তু তার বৌমা লীনা সেখানে আওয়াজের দোহাই দিয়ে ফোনটা কেটে দেয়। এরপরে দৃশ্যে দেখানো হয় এই বৃদ্ধ বৃদ্ধা একাকী ফ্ল্যাটে একটা চারাপোনা মাছ দুজন মিলে ভাগ করে খাচ্ছেন। এর মধ্যেই হঠাৎ করে তাদের পাশের ফ্ল্যাটে অর্থাৎ দেবাশিস মিত্তির বাবুর ফ্ল্যাট থেকে মারধরের আওয়াজ আসে। সেই আওয়াজ পেয়ে নবীনবাবু সেই ফ্ল্যাটে গিয়ে বেল বাজিয়ে দেখেন মিত্তির বাবুর অবর্তমানে তার ছেলে এসে মাকে মারধর করে তার নামে বাড়িটি লিখে দিতে বলছে, কিন্তু এইখানে নবীনবাবুর তৎপরতায় তার ছেলে বেশি দূর এগোতে পারে না। কিন্তু মিত্তিরবাবুর ছেলে যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে যায় যে পরে সুযোগ মতন তিনি ঠিক এর বদলা নেবেন। এরপর ঘটনা আবার বর্তমানে আসে, যেখানে ইন্দ্রাণীকে নবীনবাবু বলে সন্তানদের কাছে বাবা মার কি শুধু টাকা পয়সারই দরকার, আর কোনো ভালোবাসা, তাদের সাথে সময় কাটানো, একসাথে জীবনের সুখ দুঃখ ভাগ করা কোনো কোনো কর্তব্য নেই? আবার ঘটনার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় যে নবীনবাবুকে আজ ইন্দ্রনীল নিজে থেকে ফোন করে বলেছে যে তারা তাদের ছেলে অর্থাৎ বাবলুকে নবীনবাবু আর মালার কাছে পরের দিন দিয়ে যাবে। এই কথা শুনে নবীনবাবু বাজারে গিয়ে বড় একটা গলদা মাছ তার নাতির জন্য কিনে আনেন। এদিকে গলদা মাছটার দাম অনেক টাকা হলে তিনি একটি মাছই কিনতে পারেন। এদিকে মালাদেবী পরিবারের সকলের জন্য রান্না করে, কিন্তু ছেলের বউকে যখন খেয়ে যেতে বলে তারা তাদের ব্যস্ততা দেখিয়ে চলে যায় আর বলে রাত্রে রান্না না করতে, কারণ তাদের জন্য আজকে ইন্দ্রনীল চাইনিজ নিয়ে আসবে। এদিকে বাবলুকে মালাদেবী সস্নেহে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দেয়। একটা মাছ দেখে বাবলু জিজ্ঞাসা করে তোমরা খাবে না? তখন নবীনবাবু আর মালাদেবী জানে যে না, তারা এই মাছ খায় না। এখন বাবলু বলে আচ্ছা বাবা মা কি আগে তোমার সাথেই থাকতো? তখন নবীনবাবু বলে হ্যাঁ। বলে বড় হয়ে গেলে কি বাবা মা আলাদা হয়ে যায়? এই কথার উত্তরে নবীনবাবু আর মালাদেবী কোনো উত্তর খুঁজে পায় না। এদিকে দিনের শেষে একসময় নবীনবাবুর হাতের থেকে গরম চা বাবলুর গায়ে পড়ে যায়। এই মুহূর্তেই সেখানে ইন্দ্রনীল আর লীনা চলে আসে। লীনা ভাবে যে নবীনবাবু আর মালাদেবীর অবহেলার কারণেই বাবলুর গায়ে হয়তো গরম চা পড়ে গেছিল, কিন্তু সেই মুহূর্তে ইন্দ্রনীল বিষয়টা সামনে নেয় আর বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে সে নবীনবাবুকে ছাদে নিয়ে গিয়ে বলে তোমার এক বন্ধু ছিল না যে এখন বড় পলিটিশিয়ান, তুমি তো এখনও তার টাচে আছো, তুমি বলো না তাকে বলে আমার কোম্পানির আটকে যাওয়া টেন্ডারটা শুরু করে দিতে। যদি সেটা শুরু হয়ে যায় আমার বস আমার উপরে দারুণ খুশি হবে আর আমার প্রমোশনটাও হয়ে যাবে। এই কথা শুনে নবীনবাবু অবাক হয়ে যায়। তিনি ছেলের এই চাটুকারতা কিছুতেই প্রশ্রয় দেয় না। এই কথায় এখন ইন্দ্রনীল বলে বাবা তুমি বড্ড স্বার্থপর, নিজেরটা ছাড়া কোনোদিনই কারোরটা বুঝলে না। এই বলে সেখান থেকে তখনই তার ছেলে বউকে নিয়ে চলে যায়। আর তার আনা চাইনিজ খেতে গিয়ে নবীনবাবুর গলায় ঠেকে। নবীনবাবু বলে এই স্বার্থের খাবার তার গলা থেকে নামবে না। এই মুহূর্তেই আবার ডোরবেলটা বেজে ওঠে। এখন দেখা যায় যে ছোটোবেলার বন্ধু অমিতাভও এসেছেন নবীনবাবুর সাথে দেখা করতে। এখন অমিতাভবাবু জানায় যে তাদের ছোটোবেলার স্কুলের বন্ধুরা আবার সবাই একত্রিত হয়ে একটা রিউনিয়নের আয়োজন করেছে। যারা দেশ বিদেশে থাকে বহু বছর একে অপরের সাথে সরাসরি দেখা করতে পারে না, তারা এই রিউনিয়নে যোগ দেবে। এই কথা শুনে প্রথমে তো নবীনবাবু যেতে রাজি হয় না, কিন্তু মালাদেবী আর কাজের মেয়ে মিনতির চাপে পড়ে যেতে রাজি হয়ে যায়। তিনি যখন বেরোচ্ছিলেন তখন সেই মুহূর্তে তার ছেলে ইন্দ্রনীল সেখানে এসে বলে বাবা আমি আজকে বেরোচ্ছি, আর লীনাও বাজারে গেছে, তুমি এখন বাড়িতে যাও আর চাবিটা নিয়ে অপেক্ষা করো,
যখন লীনা বাজার থেকে ফিরবে তখন তুমি তাকে চাবিটা দিয়ে দিও। এখন মালাদেবী বলে আজকে তো নবীনবাবুর স্কুলের রিউনিয়ন রয়েছে। এই কথা শুনে ছেলে ইন্দ্রনীল বিদ্রূপ করে হেসে বলে তোমার একদিন ফুর্তি বন্ধ থাকলেও কিছু যাবে আসবে না। এখন নবীনবাবু বাধ্য হয়ে তাদের ফ্ল্যাটে যায় চাবি নিয়ে বসে থাকতে। এখন সেই মুহূর্তে একজন লন্ড্রিওয়ালা আসে যে তার বিল বাবদ 520 টাকা নবীনবাবুর কাছে চায়, কিন্তু নবীনবাবুর কাছে তখন মাত্র 600 টাকাই ছিল। সে তার ছেলেকে ফোন করলে ছেলে বলে এটুকু টাকার জন্য আমার ফোন করার কি আছে, সে সেটা দিয়েই দিলে পারে, আর পর্দাগুলোও সে যেন লাগিয়ে দেয়। এখন নবীনবাবু খুবই হতাশ হয়। সে পর্দাগুলো লাগাচ্ছিল, এখন তার ছোটোবেলার বন্ধুরা তাদেরকে গ্রুপ কল করে, বলে সে কথা দিয়েও কেন আসলো না। আর এখন তাদের সকলের যা বয়স, ভবিষ্যতে যদি আবার রিউনিয়ন হয়ও তাহলে সকলের সাথে একত্রিত হওয়ার সুযোগ হয়তো নবীনবাবু আর জীবনেও পাবেন না। এই কথা শুনে নবীনবাবু প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়ে, তার চোখ থেকে জল বেরিয়ে আসে। এই মুহূর্তে তার ছেলের বউ লীনা এসে বলে এখনও আপনি পর্দাগুলো লাগাননি, আপনাকে দিয়ে সত্যিই কোনো কাজ হয় না। নবীনবাবুর এই কথা শুনে খুবই ভেঙে পড়ে আর সেখান থেকে চোখের জল মুছতে মুছতে চলে আসে। এদিকে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী মালাদেবী আবার পড়ে গেছেন, আর ডাক্তার জানান যে খুব শিগগিরই যদি তার নি রিপ্লেসমেন্ট না হয় তাহলে তিনি পঙ্গু হয়ে যাবেন। এখন অসহায় বাবা ছুটে যায় ছেলের অফিসে, বলে যে তার মার অপারেশনের জন্য 3 লাখ টাকা ধার দিতে। ছেলে বলে ধার, তাই চাইতে তুমি আমার অফিসে এসছো? আর এটা কী ধরনের জামা পরে এসেছো? তুমি কি সিম্প্যাথি আদায়ের জন্য এসেছো? বাবা বলে দেখ, আমার কাছে শুধু টাকা নেই বলেই তোর কাছে আজ এসেছি। ছেলে বলে তোমার টাকা তুমি কি করেছো আমি কি জানি? বলে আমার সমস্ত টাকাই তোর পড়াশোনার পিছনে খরচ করেছি। অকৃতজ্ঞ ছেলে বলে আমার পড়াশোনার জন্য না, ওটা তোমার ইনভেস্টমেন্ট ছিল। তুমি জানতে ফিউচারে আমার থেকে তুমি মোটা টাকা কামাবে, তাই জন্যই তখন সেই টাকাগুলো তুমি ইনভেস্ট করেছিলে। আমি বড় ফ্ল্যাট কিনেছি, গাড়ি কিনেছি, তার জন্য কত ইএমআই দিতে হয় জানো? এছাড়া ছেলেকে বড় ইংলিশ মিডিয়ামে পড়াই, তার খরচ কত জানো? তুমি তো আমাকে সরকারি ফ্রি স্কুলে পড়িয়েই বড় করে দিলে। তুমি কি চাও এখন মায়ের অপারেশনের জন্য আমি বাটি হাতে ভিক্ষে করি? এখন ছেলের এই কড়া কড়া কথাগুলো শুনে তার বাবা রেগে গিয়ে কাঁচের গ্লাসটা হাতেই ভেঙে ফেলে। অপদার্থ ছেলে বাবাকে আশ্রয় দেওয়ার বদলে নিজের ফাইল সামলাতে ব্যস্ত হয়ে যায়। এখন তার বাবা সেখান থেকে কাঁদতে কাঁদতে এনজিওর হাত নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। এখন নবীনবাবুর কাছে আর কোনো উপায়ই থাকে না, তাই তিনি তার বন্ধু অমিতাভর সাথে গিয়ে তাদের বাড়ির দলিল জমা দিয়ে একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এখন ব্যাংক জানায় যদি সময় মতো টাকা না দিতে পারে তাহলে কিন্তু তাদের ফ্ল্যাটটা ব্যাংক দখল করে নেবে। এদিকে মার যখন অপারেশন হচ্ছিল তখন ছেলে তার স্ত্রী এবং ছেলের সাথে ব্যাংককে মজা করছিল। এই খবর নবীনবাবু জানতে পারে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের মাধ্যমে। এটা দেখে তিনি আরোই মনে মনে ভেঙে পড়েন। এরপর তিনি ছেলের সাথে দেখা করতে যান আর বলেন তোর কাছে টাকা ছিল ঘোরার জন্য, কিন্তু মার অপারেশনের জন্য টাকা দিতে পারলি না। ছেলে বলে ছিল, কিন্তু তোমার কাছেও তো টাকা ছিল, নাহলে অপারেশনটা হলো কিভাবে? শুধু শুধু আমার কাছে টাকার জন্য তুমি চাপ দিচ্ছিলে। তোমরা জানো আমার কাছে যখন ইচ্ছে টাকা চাইলেই পাওয়া যাবে, যাও তো। বলে মদের গ্লাস হাতে নিয়ে সে ধাক্কা দিয়ে বাবাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। এই ঘটনার পরেই নবীনবাবু ঠিক করে ছেলের বিরুদ্ধে মামলা করবে। এখন অ্যাডভোকেট ইন্দ্রাণী জানায় যে সে জাজকে কি বলবে। তার সাথে যে মেয়েটি ছিল সে বলে তার বাবা হলে একটা চড় মেরে এরম ছেলেকে সোজা করে দিত। ইন্দ্রাণী বলে কিন্তু জাজকে তো সে কথা বলা যাবে না। যদিও ইন্দ্রাণী এই কেসটা কিভাবে লড়বে প্রথমে ভাবলেও এখন সে লড়ার সাহসটা পেয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই ইন্দ্রনীলকে, আজ তার প্রমোশন হয়েছে, তার বস তার প্রমোশনের কথা ডিক্লেয়ার করছে। এদিকে এই মুহূর্তেই ইন্দ্রনীল একটা কোর্টের নোটিশ পায়, যেখানে সে জানতে পারে তার বাবা তার বিরুদ্ধে কোর্টে কেস করেছে। নবীনবাবু যে কেস করেছে এখনও অবধি তার স্ত্রী মালা এই বিষয়ে কিছুই জানে না। এখন এই নোটিশটা পেয়ে ইন্দ্রনীল চলছে তার বাবার কাছে, গিয়ে বলে তোমার খুব কেস করার শখ হয়েছে না? কত টাকা চাও তুমি? তোমাদের তো কোনো কাজ নেই, আর যারা কাজ করছে তাদেরকেও তোমরা শান্তিতে থাকতে দাও না। এই বলে সেখানে উপস্থিত সকল গুরুজনদের ইন্দ্রনীল যথেচ্ছ অপমান করে। এখন যখন রাত্রে নবীনবাবু ফিরে আসে তখন মালা দেবী সেই সকল বিষয় জানতে পেরে যায় তার কাজের মেয়ে মিনতির মাধ্যমে। তিনি বলে যে তার ছেলের বিরুদ্ধে কেস করার কি দরকার ছিল নবীনবাবুর। নবীনবাবু তার ছেলের কাছ থেকে কত টাকা চায়? নবীনবাবু জানায় কোনো টাকার জন্য তিনি কেস করেননি, তিনি কেস করেছেন তার ছেলের অবহেলার জন্য।
এখন দৃশ্য বর্তমানে কোর্টের ভিতরে দেখানো হয়। এখন ইন্দ্রাণী অনেক কেস জিতলেও এই কেসটা লড়ার আগে বেশ ভয় পাচ্ছিল, কারণ এই ধরনের কেস সে আগে কখনো লড়েনি। এখন প্রথমে ইন্দ্রাণী জানায় যে আচ্ছা, একজন বাবা মার প্রতি ছেলের কর্তব্য কি শুধু মাসে 15,000 টাকা দেওয়া? আপনি বড় ফ্ল্যাটে থাকবেন, দামি গাড়ি করে ঘুরবেন, আর আপনার বাবা কি ট্রামে বাসে ধাক্কা খাবেন? আপনি ব্র্যান্ডেড জামা পরবেন, আর আপনার মা জামা সেলাই করে দিলে তবেই আপনার বাবা পরতে পারবে? কেন? আপনার যতদূর সামর্থ্য, আপনি কি আপনার বাবা মাকে ততটা ভালো রাখতে পারেন না? একজন পিতামাতার প্রতি কি ছেলের শুধু দায়িত্ব মাসিক 15,000 টাকা? এখন তাদের বিপক্ষের উকিল বিকাশবাবু বলে, আচ্ছা তাহলে ছেলেরা করবে কি? মা বাবাকে সময় দিলেও দোষ, না দিলেও দোষ, মাসে পয়সা দিলেও দোষ, না দিলেও দোষ। আচ্ছা, টাকাটা রোজগার করার জন্য তো তাকে অফিস যেতে হবে, নাকি সে মা বাবার সাথে বসে সময় কাটাবে? তাহলে সে টাকাটা পাবে কোথার থেকে? এই ধরনের কথা বলার পর এখন অ্যাডভোকেট ইন্দ্রাণী নবীনবাবুকে জিজ্ঞাসা করেন যে তিনি তার বিআরএজের টাকাটি ঠিক কী করেছিলেন। এখন ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় যে ইন্দ্রনীল দারুণ ভালো রেজাল্ট করেছিল। সে ছিল তার ব্যাচের গোল্ড মেডালিস্ট। তার বাবা জানায় সে জানি এমবিএ পড়তে পারে, তার জন্য নবীনবাবু তার 7 লক্ষ টাকা জমিয়ে রেখেছেন। কিন্তু এইখানে ইন্দ্রনীল জানায় যে 7 লাখ টাকায় কি হবে? 7 লাখায় তো কলকাতা থেকে পড়তে হবে, কলকাতা থেকে তো যে কেউ পড়তে পারে, সে সিঙ্গাপুর থেকে পড়তে যায়, যার খরচ 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা জোগাড় করার জন্যই নবীনবাবু বিআরএস নিয়েছিল, আর সবটা টাকাই দিয়ে দিয়েছিল তার ছেলের পড়াশোনার খাতে। এখন বিপক্ষের উকিল বিকাশবাবু বলে, না, তার ক্লায়েন্ট ইন্দ্রনীল তার পড়াশোনা করেছিল নিজের লোনের টাকায়, এই জন্য তারা একটা গ্রামীণ লোনের কাগজপত্রও দেখায়, আর বলে যে তার বাবার বিআরএজের টাকাটা তার বাবা নিজেই ফুর্তি করে খরচ করেছিল। এখন এর সাথে ইন্দ্রনীল এও বলে তার বাবা ছিল অলস প্রকৃতির, তাই সে কখনো কোনো কাজ করতে চাইতো না বলে বিআরএজ নিয়েছিল। কিন্তু ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নবীনবাবু বিআরএজ নেওয়ার পরে একটা ছোট কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু অ্যারিথমেরিয়ার কারণে তিনি সেই কাজটা ছাড়তে বাধ্য হন। এদিকে পুত্রবতী লীনা সোশ্যাল মিডিয়াতে একজন সাধারণ গৃহবধূ সেজে তার শ্বশুর আর শাশুড়ির নামে যথেষ্ট নিন্দা করতে থাকে। বলে তারা তার শ্বশুর শাশুড়ির জন্য মাসিক টাকা, জন্মদিনের কেক, চিকিৎসা সব কিছুই তারাই করে, তবু তার শ্বশুর শাশুড়ি চাইছে আরও টাকা, সেই কারণে তাদেরকে এই ধরনের কেসে জড়ানো হয়েছে। এবং এখানেই এরা থেমে যায় না। পরবর্তী কেসের ডেটে ইন্দ্রনীলের উকিলের বলা অনুযায়ী সে তার মা মালাকে তাদের সাথে নিয়ে যায়। এখন তার উকিল বলে মা কিন্তু ছেলের বিরুদ্ধে কেস করেনি, তাই জন্যই মা ছেলের সাথে বসে আছে। এখন ইন্দ্রাণী বলে, আচ্ছা তাহলে মা অবহেলিত নয়, বাবা অবহেলিত? এই দিনও এই কেসের কোনো রায় বেরোয় না, জাজ পরের ডেট দিয়ে দেয়। এর কেস শেষ হওয়ার পর ইন্দ্রনীল তার মা মালাকে নিয়ে গাড়িতে করে চলে যায়। একজন অপরিচিত মহিলা বিনা কারণে এখন নবীনবাবুর গায়ে কালি ছিটিয়ে দেয়, যেটা দূর থেকে মালাদেবী দেখতে পেয়ে তার ছেলেকে বলে, দেখ ওরা যেন তোর বাবাকে কি করছে, বাবু গাড়ি থামা। কিন্তু তার ছেলে তার কথা শোনে না। এদিকে তার ছেলে আজ কোর্টে যেহেতু তাদের পক্ষে রায় গেছে, তাই জন্য সে বলে যে এর পরের দিন সে মাকে নিয়ে এসে বাবাকে প্রচুর ঘোল খাওয়াবে। কিন্তু সে লক্ষ্য করে না কখন তার মা তাদের পিছনে এসে দাঁড়িয়ে সকল কথা শুনে ফেলে। এখন বাড়িতে ফিরে যখন নবীনবাবু তার স্ত্রীকে দেখতে না পায়, সে বলে সে কোনো কেস করবে না, কিন্তু মালাদেবী যেন ফিরে আসে। মালাদেবীকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না। এখন মালাদেবী নিজের ভুল বুঝতে পারে, আর সে বলে যে আর সে কোনোদিনও নবীনবাবুর বিরুদ্ধে গিয়ে কিছু করবে না। তাই পরবর্তী কেসের ডেটে মালাদেবী নবীনবাবুর সাথেই আসে। আজ মালাদেবীকে যখন কাঠগড়ায় তোলা হয়, তখন মালাদেবী বলে যে তার জীবনের সত্যিগুলো ঠিক কী কী। এখন জানানো হয় তার ছেলের বউ আলাদা থাকেন কেন। তখন মালাদেবী জানায় একদিন ঝগড়া করে তার ছেলের বউ আলাদা হয়ে যায়, আর বলে তার কারণে তাদের নাকি ফ্রি স্পেস ছিল না। মালাদেবীর অনেক অনুরোধ সত্ত্বেও তারা তাদের সাথে থাকতে রাজি হয়নি। এরপর ইন্দ্রাণী একে একে নবীনবাবুর বিয়ারে ট্রান্সফারের ডকুমেন্ট দেখায়, এবং তাদের যে রিসেপশন হয়েছিল সেই খরচও মালাদেবী নিজের গয়না বিক্রি করে যে দিয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট কোর্টের কাছে পেশ করে। এরপর সে জানায় সত্যি সত্যি ইন্দ্রনীল 25 লক্ষ টাকা গ্রামীণ ব্যাংক থেকে লোন করেছিল, কিন্তু সেটা করেছিল শুধুমাত্র নিজের ফুর্তির কারণে। এই দিনও কেসের রায় বেরোয় না, কিন্তু তারা যখন বাইরে বেরিয়ে আসে তখন ছেলে ইন্দ্রনীল তার বাবাকে বলে, তোমাকে আমি 7 লক্ষ টাকা দেবো, কিন্তু তুমি কেসটা তুলে নাও। এখানে মালাদেবী ছেলের গালে একটা চড় মেরে বলে,
আমার স্বামী কোনো বিকৃত বস্তু নয় যাকে তুই টাকা দিয়ে কিনে নিবি। এখন মিডিয়া এসে তাদেরকে চেকে ধরলে নবীনবাবু বলে যে একজন মা কতটা অসহায় হলে ছেলের গায়ে হাত দেয় সেটা তারা বুঝবে না, তাই তাদেরকে যেতে দেওয়া হোক। সেদিন রাত্রিবেলা দেখানো হয় নবীনবাবুর নাতি অর্থাৎ বাবলু তার মা বাবার সামনে একটা পিগি ব্যাংকে টাকা রাখছিল। এর কারণ হিসেবে সে জানায় সে যখন বড় হয়ে আলাদা থাকবে তখন তাকেও তো তার বাবা মার সাথে কেস চালাতে হবে, সেই কেসের তো অনেক খরচ, তাই সে এখন থেকেই অল্প অল্প করে টাকা জমাচ্ছে। এই দিন রাত্রিবেলা শুয়ে থাকাকালীন মালাদেবীর বুকে ধড়পড় করতে লাগে, সে ঘেমে যেতে থাকে। এখন নবীনবাবু খুবই অসহায় বোধ করে। এই মুহূর্তে মালাদেবী বলে, আচ্ছা আমার একটা কথা রাখবে, যদি কখনো বাবুই তার নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে চলে এসে ক্ষমা চায়, তুমি তাকে ক্ষমা করে দেবে তো? আবার দৃশ্য কোর্টের দেখানো হয়। আজ নবীনবাবু বা মালাদেবী কেউই আসেনি, একা ইন্দ্রাণী কেস লড়ে চলেছে আর বারবার করে দরজার দিকে তাকাচ্ছে। ইন্দ্রাণী জানায় একজন বৃদ্ধ বাবা মা তার ছেলের থেকে কী বা আশা করে? দিনে একটা ফোন, তাদের ভালো লাগা খারাপ লাগা, তাদের অসময়ে পাশে থাকা, এইটুকুই তো। ছেলেরা কি তার বাবা মার জন্য এটুকু করতে পারে না? এখন আমরা দেখতে পাই বিধ্বস্ত অবস্থায় নবীনবাবু কোর্টরুমে প্রবেশ করে হাত জোর করে আদালতের কাছে বলে, জানি তার ছেলে ইন্দ্রনীল বাবু একবার হলেও তার সাথে যায়, কারণ তার মা গত রাত্রে মারা গেছে, সে না গেলে তার মায়ের শেষকৃত্য করা সম্ভব নয়। এই দৃশ্য দেখে আদালতের সকলেই অবাক হয়ে যায়, সকলের চোখ থেকে জল গড়িয়ে আসে। এই দৃশ্যটা আর এখানে মৃত্যুনের সংলাপ সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন। এর পরের দৃশ্য দেখানো হয় ছেলে ইন্দ্রনীল আজ মার কাছে এসেছে, সে বারবার করে তার মাকে ডাকছে, কিন্তু মা তার কোনো প্রশ্নেরই কোনো ডাকেরই সাড়া দিতে পারছে না। এরমই কেন হয়? মানুষ বেঁচে থাকতে কেন তার মূল্য মানুষ বোঝে না? এরপর দেখানো হয় অ্যাডভোকেট ইন্দ্রাণী এসে নবীনবাবুকে জানায় সে কেস জিতে গেছে। এরপর থেকে সিনিয়র সিটিজেনদের জন্য অর্থাৎ বাবা মার জন্য আদালতে আরও কিছু নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। এখন ছেলে ইন্দ্রাণী, বৌমা লীনা, বাবলুও চলে আসে নবীনবাবুর কাছে ক্ষমা চাইতে, কিন্তু নবীনবাবুর মনে পড়ে যায় মালাদেবীর মৃত্যুর আগে বলা কথাগুলো, তাই সে বাধ্য হয়ে তার ছেলেকে ক্ষমা করে দেয়, বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে তাকে, ছেলের বউ আর বাবলুকেও ক্ষমা করে দেয়। এইভাবেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই মালাদেবী আর নবীনবাবু যে একসাথে ছেলে বউ নাতিকে নিয়ে সংসারের স্বপ্ন দেখেছিল সেটা তার অপূর্ণই থেকে যায়। শুধুমাত্র ছেলে মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্য বাবা মা তাদের জীবন উৎসর্গ করে দেয়, কিন্তু সন্তানরাই যখন বড় হয়ে যায় তাদের কাছেই তাদের বাবা মা বোঝা বলে মনে হয়। তাই আজও দেখা যায় স্টেশনের বাইরে কত বৃদ্ধ অসহায় বসে থাকে তাদের ছেলে মেয়েদের আশা করে, কিন্তু তাদেরকে এই রকম অবস্থাতেও পথে বসিয়ে রাখতে ছেলেমেয়েরা একবার ভাবে না।